প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের দি অ্যাডভেঞ্চার অব দ্য বেরিল করোনেট। গল্প পাঠে দীপ্ত এবং অন্যান্য চরিত্রে পার্থ, শ্যামল, শুভম, আত্রেয়ী এবং আমি শৌক্তিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য বেরিল করোনেট। ফেব্রুয়ারি মাসের সকালবেলা। গতকাল রাতের বরফ রাস্তায় রোদ্দুরে ঝকঝক করছে। বেকার স্ট্রিট কিন্তু অনেকটা পরিষ্কার, তেমন লোকজন নেই, শুধুমাত্র ফুটপাতের ওই বিচিত্র লোকটি ছাড়া। লোকটার চেহারা ও জামা কাপড়ে বনে দিয়ে আনা আছে বটে, কিন্তু কখনো কখনো তিনি হাত পা ছুটছেন, কখনো ছুটতে গিয়ে হোঁচট খাচ্ছেন, কখনো আবার মাথা নাড়াচ্ছেন, আবার কখনো নানা রকম মুখভঙ্গি করছেন। বদ্ধ পাগল আর কি। শার্লক হোমস একেবারে কুঁড়ে বাদশার মতো ড্রেসিং গাউনের পকেটে হাতটা পুড়ে দিয়ে উঠে এলো। আমার কাছেই আসছেন। হোমস আনন্দের সঙ্গে হাত ঘষতে ঘষতে বলল, ওই শোনো, ঘন্টা বাজছে। তার মুখের কথা ফুরল না। বাড়ি সদর দরজার প্রচণ্ড ঘণ্টার ধ্বনিতে কেঁপে উঠল। কিছুক্ষণ পরেই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উঠে এলেন সে ভদ্রলোক। ঠুকেই মাথার চুল ছিঁড়তে লাগলেন। তারপর হঠাৎ দেওয়ালে মাথা ঠুকতে লাগলেন। আমরা তাকে ধরে না ফেললে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। হোমস তাকে জোর করে চেয়ারে বসিয়ে বললেন, সুস্থির হন, খুব বিপদে পড়ে এসেছেন বুঝতেই পারছি। বিপদ? বিপদ বলে বিপদ? মিস্টার হোমস, আপনি আমাকে পাগল ঠাউরেছেন নিশ্চয়ই, কিন্তু 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 আমার মাথা কাটা যেতে বসেছে। কলঙ্কের যে আর শেষ থাকবে না। অত্যন্ত সম্ভ্রান্ত একটা মানুষকেও যে বড় বড় ভয়ঙ্করভাবে ভুগতে হবে এই জন্যে। দয়া করে আপনার পরিচয়টা দিন। আমি আলেকজান্ডার হোল্ডার, থ্রেডনিডল স্ট্রিটের হোল্ডার অ্যান্ড স্টিফেনসন ব্যাংকের সিনিয়র পার্টনার। নামটা খুবই পরিচিত। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ব্যাংকের অংশীদার। তার নাম জানবে না এমন লোক এই শহরে খুব কমই আছে। কিন্তু এই রকম একজন মানুষের সঙ্গে কি এমন ঘটনা ঘটল যে তার মাথার চুল ছিঁড়তে হচ্ছে? আমরা উন্মুখ হয়ে রইলাম ব্যাংকারের ভয়ঙ্কর কাহিনী শোনার জন্য। তিনি বলে চললেন, ব্যাপারটা এত জরুরি যে পুলিশের কাছে আপনার নাম শুনেই পাতাল রেলে চড়ে এসেছি। স্টেশন থেকে গাড়িতে না এসে হেঁটে আসছি তাড়াহুড়ো করে, পাছে গাড়ি আসতে চলে এই ভয়ে। তাই হয়তো আমি একটু হাঁপিয়ে গেছি। আপনারা তো জানেন, ব্যাংকের লাভ বাড়াতে হলে টাকা খাটাতে হয়। দামি দামি জিনিস বন্ধক রেখে অনেক খানদানি মানুষই আমাদের কাছ থেকে টাকা লোন নেয়। গতকাল সকালে আমার কাছে এলেন এমন একজন ব্যক্তি, যিনি শুধু ইংল্যান্ডেরই প্রাতঃস্মরণীয় নন, সারা পৃথিবী তাকে চেনে। নামটা নাই বা বললাম। উনি এসেই আমার কাছে 50,000 পাউন্ড লোন চাইলেন।
দেখুন, এ টাকা আমি বন্ধু বান্ধবের কাছে চাইতেও পারি, কিন্তু তাতে আমার মান সম্মান আর থাকবে না। আমি বললাম, কিন্তু আমার নিজের তো টাকা নেই, ব্যাংক থেকে দিতে হলে যে কিছু একটা মর্টগেজ রাখতে হবে। উনি তখন কালো মরক্কোর চামড়ার একটা বাক্স দেখিয়ে বললেন, পান্না মুকুটের নাম নিশ্চয়ই শুনেছেন? নিশ্চয়ই, ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদ এই পান্না মুকুট। বাক্সটা খুলে মূল্যবান সেই মুকুট বার করে উনি বললেন, হ্যাঁ, এতে 39টা মস্ত আকারের পান্না আছে। তাছাড়া সোনা কতখানি আছে দেখতেই পাচ্ছেন। সব মিলিয়ে এর যা দাম, তার অর্ধেক ধার চাচ্ছি আপনার কাছে। সুশ্রমের টাকা ফিরিয়ে দেবো 4 দিন পরে, সামনের সোমবার। ওই দিন কিছু টাকা হাতে আসবে আমার। এই মর্টগেজে চলবে? কি যে বলেন! মিস্টার হোল্ডার, মনে রাখবেন, এ মুকুট জাতীয় সম্পত্তি। এতে একটা পান্নাও যদি খোয়া যায়, দুনিয়া ঢুড়ে এলেও ওই জিনিসটি আর পাওয়া যাবে না। কাজেই কথাটা যেন এ ঘরের বাইরে আর না যায়। সোমবার সকালে আমি নিচেই আসবো। সেদিনকে আমি ক্যাশিয়ারকে ডেকে 1000 পাউন্ডের 50টা নোট দিতে হুকুম দিলাম। উনি যাওয়ার পর মুকুটটা আমার প্রাইভেট ভল্টে বন্ধ করে রাখলাম। একটু ভয়ও হলো। অমূল্য এই সম্পদের দায়িত্ব না নিলেই বোধহয় ভালো হতো। সন্ধে হলো। বাড়ি ফেরার সময়ে মুকুটটা সঙ্গে করে নিয়ে এলাম। জানেন, ব্যাংক ডাকাতি আকছার হচ্ছে, তাই দিন কয়েকের জন্য এই হেন বস্তুকে আমার কাছে রাখবো মনস্থ করলাম। আমার বাড়িতে কাজের লোকেদের মধ্যে 3 জন মেয়ে আছে। এদের মধ্যে লুসি পার্ক বলে যে মেয়েটি আছে, তাকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। মেয়েটির কাজকর্ম ভালো, আবার দেখতেও ভালো, ফলে জন কয়েক নাগর দিন রাত ঘুর করে বাড়ির আনাচে কানাচে। চাকর বাকর সবাই কিন্তু শোয়ে বাড়ির বাইরে। আমি বিপত্নিক। একমাত্র ছেলে আর্থার বকে গেছে। লোকে বলে আশকারা দিয়েই নাকি আমি ওকে মাদর তৈরি করেছি। গোয়ার, উড়নচণ্ডী, রেস খেলে, জুয়ো খেলে, সব গুণই তার আছে। বদসঙ্গী আছে অনেক। এদের মধ্যে স্যার জর্জ বার্নওয়ের লোকটি ওর প্রাণের বন্ধু। যদিও তিনি বয়সে বড়, এর খপ্পর থেকে আর্থার কিছুতেই বেরুতে পারছে না। এইসব কারণেই আমার কারবারে ওকে বিশ্বাস করতে আমি পারি না। আর্থারকে সিধে করে দিতে পারতো আমার ভাইজি মেরি। ভাই মারা যাওয়ার পর থেকে সে আমার বাড়িতেই মানুষ হয়েছে, আমারই মেয়ের মতো। বড় ভালো মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর্থার তাকে 2 বার বিয়ে করতে চেয়েছে, 2 বারই সে নারাজ হয়েছে। অথচ বিয়েটা হয়ে গেলে আর্থারকে সৎ পথে টেনে আনতে পারত মেরি। এই একটি ব্যাপারে মেরি আমার মনে দাগা দিয়েছে। এখন অবশ্য জল এত দূর গড়িয়েছে যে আর কিছু করার নেই। মুকুটটা বাড়িতে আসার পর এই নিয়ে কথা হচ্ছিল খাওয়ার টেবিলে। লুসিপার কথা শুরুর আগেই চলে গিয়েছিল ঘর ছেড়ে। দরজা বন্ধ করেছিল কিনা খেয়াল করিনি। মুকুটটা আমার কাছে এইটুকু কেবল বলেছিলাম, আর্থার আর মেরিকে।
মর্টগেজ রেখে গেছেন যিনি, তার নামটা কিন্তু বলিনি। শুনেই লাফিয়ে উঠল আর্থার মেরি দুজনেই, দেখার জন্য আবদার করলো। আমি রাজি হলাম না। আর্থার তখন জিজ্ঞেস করলো, কোথায় রেখেছো মুকুটটা? আমার আলমারিতে। ও বলল, চুরি না হয়ে যায়। আমি বললাম, চাবি দেওয়া আছে। গোদামঘরের চাবি দিয়ে ছেলেবেলায় আমি নিজেই ও আলমারি কতবার খুলেছি। পুরনো আলমারি তো, একটা না একটা চাবি লেগেই যায়। আর্থারের কথাবার্তাই ওই রকম। রাতে মুখখানা কালো করে আমার কাছে এলো আর্থার। বাবা, আসলে আমার 200 পাউন্ড ধার লাগবে। 200 পাউন্ড ধার চাইল। না দিলে নাকি ক্লাবে মাথা কাটা যাবে। ভীষণ রেগে হাঁকিয়ে দিলাম তক্ষুনি, তুমি 1 মাসে 3 বার টাকা নিয়ে গেছো, আর একটি পয়সাও নয়। মুখ অন্ধকার করে ও বলে গেল, কিন্তু বাবা, আমার টাকাটা জোগাড় করতেই হবে। আলমারি খুলে দেখে নিলাম পান্না মুকুটটা ঠিক জায়গায় আছে কিনা। তারপর নিজেই বেরুলাম বাড়ির সব দরজা জানলা বন্ধ হয়েছে কিনা দেখবার জন্য। কাজটা তো মেরির, কিন্তু কাল রাতে আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। হল ঘরে এসে দেখি জানলা খুলে কি যেন একটা দেখছে মেরি। আমি যেতেই জানলাটা বন্ধ করে দিয়ে বললে, কাকা, লুসিকে কি বাইরে যেতে বলেছিলে? না তো। কিন্তু এইমাত্র খিড়কি দরজা দিয়ে বাড়ি ঢুকলো লুসি। নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। খুব খারাপ অভ্যেসটা এবার বন্ধ হওয়া দরকার। কালকে তুমি একটু করকে দিও তো। দরজা জানলা সব বন্ধ হয়েছে? হ্যাঁ বাবা। ঘরে চলে এলাম, ঘুমিয়েও পড়লাম। ঘুম আমার এমনিতেই পাতলা, তার উপর মনটাও উচাটন হওয়ায় ঘুমটা মোটেই গাঢ় হয়নি। আচমকা তাই কোথাও যেন একটা আওয়াজ শুনে আমার ঘুম ছুটে গেল। রাত তখন 2টো। পুরো ঘুম ভাঙার আগেই থেমে গেল শব্দটা। কোথাও যেন একটা জানলা বন্ধ হওয়ার আওয়াজ। সেটা কান খাড়া করে রইলাম। পাশের ঘরে শুনলাম পা টিপে টিপে চলার আওয়াজ। বুকটা ধড়াস করে উঠল তৎক্ষণাৎ। খাট থেকে নেমে দৌড়ে গেলাম পাশের ঘরে। দেখলাম গ্যাসের আলোয় মুকুটটা হাতে নিয়ে গায়ের জোরে বাঁকানোর চেষ্টা করছে আর্থার। পরনে শার্ট আর প্যান্ট। দেখেই বিকট চেঁচিয়ে উঠেছিলাম। চমকে উঠল আর্থার। হাত ফসকে মুকুটটা পড়ে গেল মেঝেতে। তুলে নিয়ে দেখলাম 3টে পান্না সমেত একটা কোন উদাও। চিৎকার করে বলেছিলাম, রাস্কেল কোথাকার! আমার মাথা হেড করে ছাড়লি শেষকালে। ভাঙলি এমন জিনিসটাকে। চোর! কোথায় কোথায় গেল পান্না 3টে? গলাবাজি করে আর্থার বললে, আমি চোর? আলবাত তুই চোর, কুলাঙ্গার কোথাকার! না 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 না, কিচ্ছু চুরি যায়নি। আবার মুখের ওপর কথা। 3টে পান্না ভেঙেছিস, আরো ভাঙতে যাচ্ছিলি, নিজের চোখে দেখেছি। বাবা, যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ, কিন্তু আর নয়। কালই এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। কি বাড়ি ছেড়ে যাবি? তার আগে তোকে পুলিশে দেব। দিতে পারো, কিন্তু আমার পেট থেকে একটা কথাও বার করতে পারবে না। দেখি পুলিশ চুরির কিনারা করতে পারে কিনা। কথাগুলো বলল আর্থার বেশ আবেগের সঙ্গে, যা তার
হাতে নেই। চেঁচামেচি শুনে মেরি দৌড়তে দৌড়তে ঘরে ঢুকলো, আমার ঘরে। পান্না মুকুট আর আর্থারকে দেখেই বুক ফাটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। চাকর বাকররাও দৌড়ে এলো তৎক্ষণাৎ। পুলিশ ডাকে আনলাম ওদের দিয়ে। ইন্সপেক্টর আসতেই আর্থার বললে, বাবা, সত্যি কি তুমি আমাকে পুলিশের হাতে দেবে? আমি বললাম, নিশ্চয়ই, পান্না মুকুট দেশের সম্পত্তি, প্রকাশ্যভাবেই চুরির তদন্ত হোক। আর্থার তখন মিনতি করে বললে, 5 মিনিটের জন্য বেরোতে দেবে? তাতে তোমারই ভালো হবে। না না না, হয় পালাবি নয় চোরাই মাল লুকিয়ে ফেলবি। তার চেয়ে বরং বল বল কোথায় রেখেছিস, বল। আমার মুখে চুনকালি পড়বে, দেশ জুড়ে হইচই পড়বে। আমার চাইতেও অনেক উঁচু মহলের এক ভদ্রলোকের মান সম্মান ধুলোয় লুটোবে। আর্থার, এখনো বল কোথায় রেখেছিস, কেলেঙ্কারি বাড়াসনি। মুখ ফিরিয়ে নিল আর্থার। বুঝলাম সোজা আঙুলে ঘি উঠবে না। সঙ্গ দোষে ও এখন পাকা বদমাস। পুলিশকে বললাম তাদের যথা কর্তব্য পালন করতে। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, আর ওর ঘর, তক্তাপোষ সব তল্লাশ করা হলো, দেহ সার্চ করা হলো, কিন্তু পান্না 3টে আর পাওয়া গেল না। ভয় দেখিয়েও আর্থারকে পেট থেকে কিচ্ছু বার করা গেল না। ওকে হাজতে পাঠিয়ে দৌড়াতে দৌড়াতে আসছি আপনাদের কাছে। মিস্টার হোমস, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছি রত্ন উদ্ধারের জন্য। এছাড়া আপনার পারিশ্রমিক আমি দেব। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি। ব্যাঙ্গার ভদ্রলোক মাথা চেপে ধরে গোঙাতে লাগলেন। শার্লক হোমস ভুরু কুঁচকে আগুনের দিকে তাকিয়ে রইল। তারপর বললে, বাড়িতে বাইরের লোক কিরকম আসে? আমার পার্টনারের ফ্যামিলি আর আর্থারের বন্ধু স্যার জর্জ বার্নওয়েল ছাড়া কেউ আসে না। বার্নওয়েল ইদানিং ঘন ঘন আসছেন। সামাজিকতা রাখেন কিরকম? 5 জনের সঙ্গে মেলামেশা? ওটা আর্থার করে। আমি আর মেরি বাড়িতেই থাকি। কম বয়সী মেয়ের পক্ষে অভ্যাসটা একটু অস্বাভাবিক। মেরি খুব শান্ত স্বভাবের মেয়ে, বয়সও খুব কম নয়, এই তো 26-এ পড়েছে। আপনার কথা শুনে মনে হলো ঘটনাটায় প্রচণ্ড শক পেয়েছে মেরি। ভীষণ আঘাত পেয়েছে, আমার চেয়েও বেশি। আপনাদের দুজনেরই বিশ্বাস আর্থারই দোষী? নিজের চোখে দেখেছি তাকে পান্না মুকুট হাতে দাঁড়িয়ে থাকতে। সেটা কিন্তু অকাট্য প্রমাণ নয়। মুকুটের বাদবাকি অংশে চোট লেগেছে, বেঁকে গেছে। বাঁকা অংশ সিধে করার চেষ্টা করছিল বলে মনে হয়নি আপনার? অতই যদি সাধু হবে তো বলতেই পারত। তা ঠিক, এটাও ঠিক যে দোষ করে থাকলে একাধটা মিথ্যেও তো বলতে পারত। বলল না কেন? ওর ওই চুপ করে থাকাটার মানে অনেক গভীর। যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙেছে, সে শব্দ কিসের? পুলিশ কি তা ধরতে পেরেছে? ওদের মতে আওয়াজটা আর্থারের শোবার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ। গল্প হিসেবে মন্দ নয়। রাত দুপুরে বাড়ি শুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতো আওয়াজ করে দরজা বন্ধ করলো এমন একটা লোক যে কিনা চুপি সারে চুরি করতে চাইছে রত্ন মুকুট। পুলিশ কি পান্না 3টের হারিয়ে যাওয়া সম্পর্কে কিছু বলেছে? সারা বাড়ির তক্তা পর্যন্ত খুলে দেখেছে কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা। বাড়ির বাইরে দেখবার কথা একবারও ভেবেছে কি? নিশ্চয়ই, তন্ন তন্ন করে দেখা হয়েছে বাগান। দেখুন মশাই, আপনারা যা ভেবেছেন এ কেস ততটা সোজা নয়, বেশ জটিল।
আপনার ছেলে খাট থেকে নেমে ভীষণ ঝুঁকি নিয়ে এলো আপনার ড্রেসিং রুমে। আলমারি খুলে পান্না মুকুট বের করে গায়ের জোরে তা থেকে 3টে পান্না খসিয়ে নিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে রাখল যার সন্ধান কেউ পাচ্ছে না। আবার ফিরে এলো 36টা পান্না সমেত মুকুট হাতে ধরা পড়বার বিপদের ঝুঁকি নিয়ে ড্রেসিং রুমে। মশাই, সম্ভব বলে মনে হয় কি? তাছাড়া আর কি হতে পারে বলুন? বেচারি ব্যাংকার প্রচণ্ড হতাশায় ভেঙে পড়েছেন। উদ্দেশ্য যদি মহৎ থাকে তো খুলে বলল না কেন? সেইটাই এখন আমাদের দেখতে হবে। চলুন আপনার বাড়ি যাওয়া যাক। বাড়িটা খানিকটা চৌকোনো, সাদা পাথর দিয়ে তৈরি। সামনের লন বরফে পুরো ঢাকা, আর দুদিকে দুটো লোহার ফটক রয়েছে। ডান দিক আর বাঁ দিক ঘেঁষে দুটো গলি গেছে। বাঁ দিকের গলিটা গেছে আস্তাবলের দিকে, সেদিকে লোকজন খুব একটা যায় না। আর ডান দিকেরটা গেছে বাগানের দিকে, এদিকেই লোকজনের চলাচলটা একটু বেশি। হোমস সেই বাগানের গলি দিয়ে অনেকক্ষণ হলো ঢুকেছে, কিন্তু আর ফেরার নাম নেই। কতক্ষণ আর আমরা দাঁড়িয়ে থাকব? মিস্টার হোল্ডার আমাকে নিয়ে খাবার ঘরে বসালেন। এমন সময় একজন সুন্দরী তরুণী ঘরের মধ্যে প্রবেশ করল। তার মুখ ভীষণ বিষণ্ণ, সুন্দর কালো চোখেও সেই বিষাদ ফুটে উঠছে। ঠোঁট দুটো নিরক্ত হয়ে উঠেছে। মুখটা দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে একেবারে তিনি ভেঙে পড়েছেন, কিন্তু বাইরে কিছুই প্রকাশ করছেন না। ঘরে ঢুকেই তিনি সোজা চলে গেলেন মিস্টার হোল্ডারের কাছে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাকা, আর্থারকে কি ছেড়ে দিতে বলেছ? দূর, আগে ফয়সালা হোক তারপর। কিন্তু আমি যে জানি সে নির্দোষ। তাহলে মুখে কথা ফুটছে না কেন? হয়তো পুলিশে ধরিয়ে দিয়েছে বলে আঘাত পেয়েছে মনে। অকারণে তো দিইনি, মুকুট ওর হাতেই দেখেছি আমি। হয়তো হাতে নিয়ে দেখছিল। ওকে ছাড়িয়ে আনো কাকা, ও নির্দোষ। মেরি, 3টে পান্না না পাওয়া পর্যন্ত আর্থারকে ছাড়া হবে না। লন্ডন থেকে বড় গোয়েন্দা নিয়ে এসেছি রত্ন উদ্ধারের জন্য। যতক্ষণ না পাচ্ছি কাউকে ক্ষমা করব না। ইনি? না, এর বন্ধু। এখন পাশের গলি দেখছেন। গলি দেখছেন? সুন্দরীর ভুরু দুটো যেন ধনুকের মতো বেঁকে উঠল। গলিতে কি আছে? এই যে এসে গেছেন। আপনি লন্ডন থেকে এসেছেন? আমার ভাই যে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? আমি যে জানি সে কোনো দোষ করেনি। আমিও তাই বিশ্বাস করি মিস হোল্ডার। ঘরে ঢুকেই বলে উঠল হোমস। তারপর পা ঠুকে ঠুকে জুতো থেকে বরফ ঝাড়তে লাগল। সেই জন্যেই 2-1টা প্রশ্ন করতে চাই আপনাকে। স্বচ্ছন্দে করুন। তাতে যদি আমার ভাই খালাস পায়, ক্ষতি কি? কাল রাতে আপনি কোনো আওয়াজ শোনেননি? না, কাকার চেঁচামেচি শুনে দৌড়ে আসি। তার আগে না, কিছু শুনিনি। রাতে সব জানলা বন্ধ করেছিলেন তো? নিশ্চয়ই। আজ সকালেও সব বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল তো। এ বাড়ির একজন দাসীর একজন গুপ্ত প্রেমিক আছে শুনেছি। কাল রাতে আপনিই খবরটা দিয়েছিলেন কাকাকে। সে নাকি তার সঙ্গে দেখা করতে বাইরে বেরিয়েছিল। রত্নমুকুটের কথাটা তো কাকা প্রায় বলেই ফেলেছিল ওর সামনে। তাই নাকি? তার মানে আপনার ধারণা দাসী তার গুপ্ত প্রেমিককে খবরটা পৌঁছে দেয়, আর দুজনে পরিকল্পনা করে মুকুটটা সরায়। ধারণা টারণার কোনো দরকার আছে কি? আমি নিজের চোখে দেখেছি আর্থারকে মুকুটটা নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর্থারের কথা পরে হবে মিস্টার হোল্ডার। মিস হোল্ডার, মেয়েটি বাড়ি ফিরেছিল কি রান্নাঘরের দরজা দিয়ে? হ্যাঁ, দরজা বন্ধ হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি বাড়ি ফিরছে পা টিপে টিপে। লোকটাকেও আবছা দেখেছিলাম অন্ধকারে। চেনেন তাকে? চিনি, সবজি বেচে।
নাম ফ্রান্সিস প্রসপার। দরজার একটু বাঁ দিক ঘেঁষে দাঁড়িয়েছিল রাস্তার ওপর। হ্যাঁ। একটা পা কাঠের। সুন্দরীর চোখে যেন ভয়ের ছায়া পড়ল। তিনি হেসে বললেন, আপনি কি জাদু জানেন নাকি? জানলেন কি করে? হোমস একটু হাসল না। প্রচণ্ড আগ্রহে শীর্ণ মুখটি উদ্দীপ্ত হয়ে রইল। বললে, বাইরেটা আর একবার দেখব ক্ষণ, তার আগে নিচের তলার জানলাগুলো দেখে নি, তারপর দেখব উপর তলা। হোমস দ্রুত পদে এক জানলা থেকে আর এক জানলার দিকে চলে গেল। বড় জানলার সামনে দাঁড়িয়ে দেখা গেল সেখান থেকে পাশের সরু গলিটা দেখা যায়। পকেট থেকে ম্যাগনিফাইং লেন্সটা বের করে গোবরাটটা তীক্ষ্ণভাবে দেখল হোমস। তারপর বললে, চলুন এবার ওপরে যাওয়া যাক। ব্যাংকারের ড্রেসিং রুম অতি সাধারণ আসবাবপত্রে মোড়া। সেখানে একটা আয়না, একটা আলমারি আর কার্পেট বিছানো। আলমারির তলাটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল হোমস। বললে, খোলার চাবি কোনটা? ড্রেসিং টেবিলের ওপরেই রয়েছে। শার্লক হোমস চাবিটা তুলে নিয়ে আলমারি খুলল। খোলার সময় একদম আওয়াজ হয় না, সেই কারণেই ঘুম ভাঙেনি আপনার। আচ্ছা, মুকুটটা নিশ্চয়ই এই বাক্সতেই আছে, দেখি কিরকম। বলেই বাক্স খুলে একটা অপূর্ব সুন্দর রত্ন মুকুট বের করল। আমরা সবাই অনিমেষ চোখে সেদিকে তাকিয়ে রইলাম। দেখবার মতোই মুকুট। এরকম উৎকৃষ্ট পান্না আমি কোনো দিন দেখিনি। তার একটা কোণ ভাঙা, মনে হলো 3টে পান্না সেখান থেকে কেউ খসিয়ে নিয়েছে। মিস্টার হোল্ডার, কোনটা ভাঙুন দেখি। ব্যাংকার ভদ্রলোক আঁতকে উঠলেন। ওর কথা মুখে আনাও পাপ। তাহলে আমিই ভাঙছি। এই কথা বলেই শার্লক হোমস সর্বশক্তি দিয়ে কোনটা ভাঙতে চাইল, কিন্তু পারল না। বলল, আমার আঙুলের জোর নেহাত কম নয় মিস্টার হোল্ডার, কিন্তু এ জিনিস ভাঙতে গেলে আরও সময় দরকার। সাধারণ মানুষ পারবে না ভাঙতে। ভাঙবার পরেও পিস্তল ছোঁড়ার মতো একটা প্রচণ্ড শব্দ হবে। এত কাণ্ড ঘটে গেল আপনার খাট থেকে মাত্র কয়েক গজ দূরে, অথচ আপনি জানতেই পারলেন না। আমার মাথায় কিছু ঢুকছে না। মিস হোল্ডার, আপনি কি বলেন? আমিও কিছু বুঝতে পারছি না। কাকার মতো আমিও ধাঁধায় পড়েছি। ছেলেকে যখন দেখেছিলেন তখন কি তার পা খালি ছিল? জুতো বা চটি কিচ্ছু পড়েছিল কি? প্যান্ট আর শার্ট ছাড়া কিচ্ছু না। ধন্যবাদ, ভাগ্য সহায় আমাদের, তাই কেসটা সহজেই সুরাহা করা যাবে। মিস্টার হোল্ডার, এবার বাইরেটা আর একবার দেখে আসা যাক। হোমস একাই গেল। সবাই মিলে গেলে অনেকের পায়ের ছাপে নাকি সব একাকার হয়ে যাবে। প্রায় ঘণ্টাখানেক পরে সে ফিরে এলো, তার জুতো ভর্তি বরফ এবং মুখ ভরা হেঁয়ালি। মিস্টার হোল্ডার, যা দেখবার সব দেখা হয়ে গেছে, এবার আপনার কাজটা বাড়ি ফিরে সারব। কিন্তু রত্ন 3টে কোথায় বলে যাবেন তো? তা তো বলতে পারবো না। সে কি জন্মের মতো খোয়া গেল বলতে চান? ছেলেটা, তার কি হবে? একবার যা বলেছি তার অন্যথা হবে না। কাল রাতের ব্যাপার তো একটু খোলসা করে বলুন তাহলে। কাল সকাল 9টা থেকে 10টার মধ্যে বেকার স্ট্রিটে আমার সঙ্গে দেখা করুন। যা বলবার তখনই বলবো। রত্ন উদ্ধারে নিশ্চয়ই কার্পণ্য করব না। যা খরচ হবে দেবেন তো? আরে মশাই, যথা সর্বস্ব যদি চান তাও পাবেন। তাহলে এখন চলি, হয়তো সন্ধে নাগাদ একবার আসতে হতে পারে। আমার বন্ধুবর রত্ন রহস্যের মীমাংসা অনেকটাই করে ফেলেছে। ফেরবার পথে বেশ কয়েকবার জিজ্ঞেস করলাম, কিন্তু প্রতিবারই সে স্বভাববশতই এড়িয়ে গেল। বাড়ি ফিরেই সে নিজের ঘরে ঢুকে গেল। আবার মিনিট কয়েক পরে একটা পাক্কা লোফারের ছদ্মবেশ নিয়ে বেরিয়ে এলো। বললে, মাই ডিয়ার ওয়াটসন, তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারলে বাঁচতাম,
কিন্তু সাহস পাচ্ছি না। হয়তো ঠিক পথেই চলেছি, অথবা আলেয়ার পেছনে ধাওয়া করছি। যাই হোক, ফিরবো ঘন্টা কয়েক পরে। তাক থেকে মাংস নিয়ে এবং দুটো পাউরুটি নিয়ে স্যান্ডউইচ বানিয়ে পকেটে পুড়ে সে উধাও হয়ে গেল। আমি যখন চা খাচ্ছি তখন আবার ফিরে এলো সে। তখন তার মনে প্রচুর ফুর্তি। হাতে এক প্যাটি ইলাস্টিক লাগানো বুট জুতো ছিল, সেটা ঘরের কোণে রেখে বসে গেল চা খেতে। বলল, যাওয়ার পথে একটু ঢু মেরে গেলাম। আবার কোন দিকে? ওয়েস্ট এন্ডের ওপাশে, ফিরতে দেরি হতে পারে। তা কাজ কিছু এগোলো? মোটামুটি। ব্যাংকারের পাড়ায় গেছিলাম, এখন বাড়ি মারায়নি। রহস্যটা ছোট হলেও চমৎকার। যাকে আপাতত এই বিতিগিচ্ছিরি ধরাচুড়ো ছেড়ে নিজের পোশাকে ঢোকা যাক। আর কিছু বলল না, কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখ দুটো চকচক করছে এবং গোটা গালটা লাল হয়ে উঠেছে। তখনই বুঝলাম কাজ ভালোই এগোচ্ছে। সে দ্রুত ওপরতলায় উঠে গেল। একটু পরেই শুনতে পেলাম দড়াম করে বন্ধ হলো ঘরের দরজা। তার মানে শার্লক আবার বেরিয়ে গেল। মাঝ রাত অবধি শার্লক না ফেরায় আমি ঘুমিয়ে পড়লাম। অনেক সময় এরকম হয়েছে। তদন্তে ডুব দিলে সে এইভাবেই বাইরে কাটায়। পরদিন সকালবেলায় প্রাতরাশের টেবিলে এসে দেখি সে ফুরফুরে মেজাজে এক কাপ কফি আর দৈনিক কাগজ নিয়ে বসে রয়েছে। ওয়াটসন, তোমাকে ছাড়াই খেতে বসে গেছি বলে কিছু মনে করো না। মনে আছে তো, মক্কেল ভদ্রলোক আজ একটু সকাল সকাল আসবেন। বললাম, আরে 9টা তো বাজে, এক্ষুনি বোধহয় এসে যাবেন। ওই দেখো, শোনো, ঘন্টা বাজছে। ব্যাংকারি এলো বটে, কিন্তু তার মুখ দেখে আঁতকে উঠলাম। কি ভয়ঙ্কর চেহারা! মুখ প্রচণ্ড ফ্যাকাশে, চোয়াল দুটো যেন আরো ঝুলে পড়েছে। চিন্তায় চিন্তায় তার চুল যেন আরো সাদা হয়ে গিয়েছে। শরীর এমনই ভেঙে পড়েছে যে পাও যেন চলছে না। ঘরে ঢুকেই তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। ভাঙা গলায় বললেন, আমি জানি না কি পাপের জন্য এত সাজা পাচ্ছি আমি। দুদিন আগেও আমার ভেতর সুখ আর সম্পদে উথলে উঠেছিল। দুনিয়ায় কারো ধার ধারিনি। আজ আমার কেউ নেই, মান সম্মান নেই, দুঃখ শোক কখনো একলা আসে না, পরের পর আসে। ভাইজিটা চলে গেল। চলে গেল? হ্যাঁ, বিছানা স্পর্শ করেনি, ঘর ফাঁকা। কাল রাতে রাগের মাথায় বলে ফেলেছিলাম আর্থারকে বিয়ে করলে ছেলেটা আজ সুখে থাকতো। বলাটা বোধহয় ঠিক হয়নি। চিঠিটাতে সে কথাটাও লিখেছে। আমার প্রিয় কাকা, বেশ বুঝেছি আমার জন্যেই তুমি এই বিপদে পড়েছ। যতই তা ভাবছি ততই বুঝছি এ বাড়িতে আমার থাকা উচিত নয়। কোনোদিনও আর শান্তি পাব না। তাই এই জন্মের মতো তোমার থেকে দূরে চললাম। আমার ভবিষ্যৎ নিয়ে ভেবো না, সে ব্যবস্থা হয়েছে। তার চেয়েও বড় কথা, আমাকে খুঁজতে যেও না, চেষ্টাটা বৃথা হবে। জীবনে মরণে জানবে আমি তোমার পরম স্নেহের। ইতি তোমার প্রিয় মেরি। মিস্টার হোমস, মানে কি চিঠিটার? আত্মহত্যা? মোটেই না, বলতে পারেন জটিল সমস্যার চমৎকার সমাধান। মিস্টার হোল্ডার, আপনার রাহুর দশা এবার কাটতে চলেছে। অনেক খবর জানেন মনে হচ্ছে। পান্নাগুলো কোথায়? একটা পান্নার জন্যে 1000 পাউন্ড দিতে পারবেন তো? 10,000 দেব। অত দরকার হবে না,
পুরস্কার বাবদ কিছু টাকা ধরলে সব মিলিয়ে 1000ই হয়ে যাবে। চেক বই এনেছেন? এই নিন কলম, 4000-এর একটা চেক লিখে দিন। একটু ভেবাচাকা খেয়েই চেক লিখে দিলেন ব্যাংকার। হোমস ডেস্কের ড্রয়ার থেকে একটা বস্তু বার করল, তেকোনা সোনায় বসানো 3টে পান্না। টেবিলের ওপরে সেটা ছুঁড়ে দিল। আনন্দে পাগলের মতো চিৎকার করে জিনিসটা খামচে ধরল ভদ্রলোক। বাঁচালেন! ও, আপনি বাঁচালেন! আমার প্রাণটা আপনি বাঁচিয়ে দিলেন। হোমস কড়া গলায় বললে, মিস্টার হোল্ডার, আপনাকে আর একটা দেনা মেটাতে হবে। সঙ্গে সঙ্গে কলম তুলে নিয়ে ব্যাংকার বললেন, বলুন কত দিতে হবে বলুন। দেনাটা আমার কাছে নয়, আপনার অত্যন্ত মহৎ ওই ছেলের কাছে। বলেন কি? আর তার তাহলে চুরি করেনি? সে কথা কালকেও বলেছিলাম, আজও বলছি। তাহলে চলুন না, এখনই গিয়ে বলে আসি। ও জানে আমি গেছিলাম আজকে। 2-1টা ব্যাপারে ধোঁকা কাটছিল না। আপনার ছেলেই তা পরিষ্কার করে দিয়েছে। আপনি গিয়ে রত্ন উদ্ধারের খবরটা দিলে নিজেই মুখ খুলবে। রহস্যটা কি এবার বলবেন? নিশ্চয়ই বলবো। খুব আঘাত পাবেন শুনলে। স্যার জর্জ বার্নাওয়েল আর আপনার ভাইজির মধ্যে সম্পর্ক ছিল। দুজনেই পালিয়েছে একসঙ্গে। মেরি? অসম্ভব! অসম্ভব হলেও সত্যি। স্যার জর্জ বার্নাওয়েলকে আপনারা চেনেন না। ইংল্যান্ডের কুখ্যাত জঘন্য বদমাশের তিনি অন্যতম। বিবেক বলে কোনো বস্তুই নেই। জুয়া খেলে পথে বসেছেন, বহু মেয়ের সর্বনাশ করেছেন। এখন করলেন আপনার ভাইজির। প্রায় প্রতিদিন সন্ধ্যের সময়ে দেখা সাক্ষাৎ হতো দুজনের। মিস্টার হোল্ডারের মুখ বিবর্ণ হয়ে গেল। অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য। তাহলে শুনুন সেই রাতের ঘটনা। আপনি শুতে গেছেন জেনে ভাইজিটি জানলা খুলে মুকুটের খবরটা দিয়েছিল তাকে। লোভী তিনি, শুনেই চেয়ে বসলেন রত্ন মুকুট। এই সময়ে আপনি এসে পড়ায় জানলা বন্ধ করে দিয়ে দাসীর খবরটা আপনাকে দেয় মেরি। আর্থারের সঙ্গে আপনার কথা কাটাকাটির পর দুজনেই শুয়ে পড়লেন। ক্লাবে দেনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল আর্থারের। ঘুম উড়ে গেল চোখ থেকে। এমন সময় পায়ের শব্দ শুনে পা টিপে টিপে বেরিয়ে এসে দেখে বোন যাচ্ছে আপনার ড্রেসিং রুমে। তাড়াতাড়ি গায়ে জামা চড়িয়ে খালি পায়ে পিছু নেয় আর্থার। আড়াল থেকে দেখে আলমারি খুলে মুকুট নিয়ে নিচে চলে গেল মেরি। জানলা খুলে পাচার করে দিল বাইরে। মেরি নিজের ঘরে না যাওয়া পর্যন্ত লোকটার পিছন ধাওয়া করতে পারেনি সে। তারপরেই জানলা খুলে লাফ দিল বাইরে। দেখেই চিনতে পারল বার্নওয়েলকে। ধস্তাধস্তির সময় ঘুষি মেরে বার্নওয়েলের চোখের উপর বেশ খানিকটা জায়গা কেটেও দেয়। মুকুট ছিনিয়ে নিয়ে ফিরে আসে বাড়ির ভেতরে। এত কাণ্ড সে করেছে শুধু আপনার সর্বনাশ হতে চলেছে দেখে। চেঁচামেচিও করতে পারেনি মেরির জন্যে। তাকে যে সে ভালোবাসে, একেই বলে শাঁখের করাত। ড্রেসিং রুমে ফিরে এসে দেখল মুকুটের কোণ ভাঙা। হাত দিয়ে যখন বাঁকা দিকটা সিধে করার চেষ্টা করছে, ঠিক তখনই আপনি চড়াও হলেন তার উপর। এত বড় কাজ করার প্রশংসা পেল না, পেল কি? পেল চোর বদনাম। পুলিশে ধরিয়ে দিলেন নিজের হাতে। তাই প্রচণ্ড অভিমানে একটি কথাও সে বলেনি। মেরিকেও ধরিয়ে দেয়নি। কিন্তু 5 মিনিটের জন্যে বাইরে বেরোতে চেয়েছিল মুকুটের ভাঙা কোণটা রাস্তা থেকে খুঁজে আনার জন্যে। ও ভেবেছিল টানাটানিতে ভেঙে গিয়ে নিশ্চয়ই পড়ে আছে গলির মধ্যে। আপনার বাড়ি গিয়ে রান্নাঘরের দরজার পাশে বরফের ওপর ছাপ দেখে বুঝলাম একজন নারী একজন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছে সেখানে। পুরুষটির একটি পা কাঠের, গোল দাগ পড়েছে বরফে। লুসি আর তার গুপ্ত প্রেমিকের ব্যাপারটা তাহলে সত্যি, কিন্তু গলির মধ্যে ঢুকে দেখলাম এক আশ্চর্য কাহিনী। বরফের ওপর আঁকা দুজোড়া পায়ের ছাপ। একজন বুট পরে গেছে, বুটের ছাপ মারিয়ে খালি পায়ে দৌড়েছে একজন।
আপনার ছেলের পায়ে জুতো বা চটি ছিল না, আপনি বলেছেন। অর্থাৎ বুট পরা লোকটার পেছন পেছন সে দৌড়েছে। কিছু দূর যেতেই বরফের মধ্যে বেশ খানিকটা গর্ত দেখে বুঝলাম দারুণ ঝটাপটি হয়েছে সেখানে। ফোঁটা ফোঁটা রক্তও পড়ে আছে। বুট পরা লোকটা এরপর একাই চলে গেছে। ফোঁটা ফোঁটা রক্ত তার পায়ের ছাপের পাশে পড়তে পড়তে গেছে। অর্থাৎ মারপিটে সে জখম হয়েছে। খালি পা ফিরে এসেছে, অর্থাৎ আপনার ছেলে ফিরে এসেছে। আপনার বাড়ি গিয়ে জানলার গোবরাট দেখেছিলাম আতশ কাঁচ দিয়ে। চিহ্ন দেখে বুঝলাম কেউ যেন লাফ দিয়ে জানলা টপকে বাইরে গেছে। এ থেকেই মনে হয়েছিল ওপর থেকে কোনো একজন মুকুট এনে বাইরে কারুর হাতে চালান করেছিল। আর্থার তা দেখে ফেলে পিছু নেয়, মারপিট করে মুকুট ছিনিয়ে আনে। টানাটানিতে মুকুট ভেঙে যায়। কিন্তু তারা কারা? ওপর থেকে মুকুট নামিয়ে আনলো কে? বাইরে থেকে মুকুট নিয়ে পালাচ্ছিলই বা কে? ভাবতে ভাবতে জবাব পেয়ে গেলাম, মুকুট আপনি নিশ্চয়ই নামাননি। দাসীদের কেউ চুরি করে থাকলে আপনার ছেলে তার নাম গোপন করে নিজে হাজতে যাবে কেন? তাহলে সে এমন কেউ যার মুখ চেয়ে সে কেলেঙ্কারি গোপন করতে চেয়েছে। মেরিকে সে ভালোবাসে, মেরির জন্যে সে হাজতেও যেতে পারে। মনে পড়ল মেরিকেই আপনি রাত্রে জানলার সামনে দেখেছিলেন। আর্থারের হাতে মুকুট দেখে এই মেরি চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু মুকুটটা কার হাতে চালান করেছিল মেরি? বাড়িতে স্যার জর্জ বার্নওয়েল ঘন ঘন আসে, মেরির সঙ্গেও দেখা করে। আপনিই বলেছেন। বার্নওয়েলের কুখ্যাতি আমার অজানা নয়। বুটের ছাপ নিশ্চয়ই তাঁরই। পান্না তিনটেও তাঁর কাছে। লোফারের ছদ্মবেশ ধারণ করে গেলাম স্যার জর্জ বার্নওয়েলের বাড়ি। চাকরটার সঙ্গে ভাব জমালাম। শুনলাম আগের রাতে মুখ ফাটিয়ে বাড়ি এসেছেন স্যার জর্জ। ঘুষ দিয়ে তার এক পাটি বুট নিয়ে গেলাম আপনার বাড়ির পাশে। দেখলাম বুটের ছাপের সঙ্গে স্যার জর্জের বুট হুবহু মিলে গেল। লাফিয়ে উঠলেন মিস্টার হোল্ডার। আরে হ্যাঁ, কাল সন্ধ্যার দিকে একটা লোফার ঘুরঘুর করছিল গলিতে বটে। আমি সেই লোফার। বাড়ি ফিরে ভদ্রলোক সেজে সোজা চলে গেলাম বার্নওয়েলের কাছে। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না। কড়া কথাতেও যখন কাজ হলো না, কিছুতেই স্বীকার করতে চাইলেন না, উল্টে তেড়ে মারতে এলেন, তখন পিস্তল বার করে রগে ঠেকালাম। ফেরত চাইলাম পান্না তিনটে। বিনিময়ে দেব ৩,০০০ পাউন্ড। শুনেই চমকে উঠলেন স্যার জর্জ। ভাবতেই পারেননি এত টাকা পাওয়া যেত। বলে ফেললেন মাত্র ৬০০ পাউন্ডের বিনিময়ে হাতছাড়া করে ফেলেছেন ৩টে পাথর। ঠিকানা আদায় করে গেলাম পাথর যে কিনেছে তার কাছে। কথা দিলাম পুলিশি হামলা হবে না, কিন্তু ৩,০০০ পাউন্ডে পাওয়া যাবে পান্না তিনটে। বাড়ি এসে ঘুমোলাম রাত ২টোয়। মিস্টার হোল্ডার উঠে পড়লেন। মিস্টার হোমস, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি বুদ্ধিমান আপনি। ইংল্যান্ডকে মস্ত একটা কলঙ্কের হাত থেকে আপনি বাঁচিয়ে দিলেন। চলি এখন, ছেলেটার কাছেও ক্ষমা চেয়ে আসি। জানি না মেরি এখন কোথায়। স্যার জর্জ বার্নওয়েলের কাছে। পাপের সাজা সে সেখানেই পাবে, বলল শার্লক হোমস। আপনারা এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের দি অ্যাডভেঞ্চার অব দ্য পেরিল করোনেট। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায়। পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।